আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এটা মানে একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটাও হয়তো অপরিচিত। কুপার্স ক্যাম্পেরও তো একটা ইতিহাস আছে, দগদগে ইতিহাস আছে। মানে আমরা কাশ্মীরি পণ্ডিতদের ক্যাম্প নিয়ে সিনেমা, তাও বিনোদ চোপড়া বা বলিউডের আদিত্য ধরদের জন্য দেখতে পাচ্ছি। বাংলায় কোনো ক্যাম্প নিয়ে এখন অব্দি সিনেমা হয় না। যেটা হয়েছে কুপার্স ক্যাম্প নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা কিছু করিনি, কিন্তু বাংলাদেশের একটা অসাধারণ আছে তথ্যচিত্র কুপার্স ক্যাম্প নিয়ে। সেসব মহিলারা খালি আছেন, সেই মহিলারা গল্প বলছেন। তুমি যে গল্পগুলো বলছো, যেগুলো আমাদের কাছে গল্প, ভয়ঙ্কর গল্প মনে হচ্ছে, ভয়ঙ্কর ইতিহাস মনে হচ্ছে, তাদের কাছে তো বাস্তব। তুমিও গল্প শুনেছো, কিন্তু তাদের কাছে সেটা বাস্তব ছিল। মানে এটা কি ভয়ের কারণে না কোনো একটা লজ্জার কারণে? মানে আমরা নিজেদের মানে শিকড় নিয়ে এত লজ্জিত কেন? আমি নিজেও উদ্বাস্তু পরিবার থেকে, কিন্তু সত্যি কথা মানে আমরা এই প্রজন্ম থেকে এই কথাগুলো প্রকাশ্যে বলছি। আমার দাদু ঠাকুরদা কেউ এটা নিয়ে প্রকাশ্যে বলতেন না। আমি বলছি, আমি কারণ বলছি, অস্বীকার করতে চাই তার সঙ্গে না, মানে ভয়ঙ্কর ইতিহাসটা যেটা নিজের পরিবারকেও কোথাও ছুঁয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা এখানে বসে আপনি শেয়ার করলেন। আমার মনে এই সাহসটা বা সাহস না, এটা লজ্জা, মানসিক জোর, মানসিক জোর লাগে এই লজ্জাটাও বলতে। বা সোনালি, ওই সময় ওটা সাহস বা লজ্জার ব্যাপার ছিল না। আমি নিজে ক্যাম্পে মানে কলোনিতে বড় হয়েছি। আমি যখন জন্মেছি, আমি যখন পৃথিবীতে এসেছি, যখন বুঝতে শিখেছি, তখন যে কলোনিতে আমি বড় হয়েছি, 2 কাঠা 4 কাঠা করে জমি, আমাদের 4 কাঠা জমি পেয়েছিলাম আরআরডি ডিপার্টমেন্টে, রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই আরআরডি কিন্তু তুমি পূর্ব পাকিস্তানে পাবে না, বা বাংলাদেশে আরআরডি বলে কোনো জমি নেই। এই যে একটা অদ্ভুত মিথ আছে না, এপারেও বাঙালি ওপারেও বাঙালি, হিন্দু মুসলমানকে আলাদা করে ইংরেজরা সব ডিভাইড অ্যান্ড রুল পলিসি করলো, এখান থেকেও নাকি মুসলমানরা পালিয়ে গেলেন অনেকে, ডাহা মিথ্যে কথা। কিছু মুসলমান ডিসপ্লেসড হয়েছিলেন, সত্যিই হয়েছিলেন। তারা যত না অত্যাচারিত হয়ে গিয়েছিলেন, তার আগে তারা এটা বুঝেছিলেন যে ওপারে যে অত্যাচার হয়েছে তার যে কাউন্টার মানে ব্যাকল্যাশ, সেটা যদি এপারে শুরু হয়, সেই শুরু হবার আগে আমাদের ওপারে গিয়ে সেটেল হতে হবে। এই ভয়তে তারা আইডিওলজিক্যাল কারণেও জিন্নাদের সমর্থন করেও অনেকে চলে গেছে। একটা তো কারণ। দ্বিতীয়ত যে আরো একটা মজার কথা, এই বাংলা হরিয়ানায় বা পাঞ্জাবে কি উদ্বাস্তুদের ব্যবস্থা হয়েছে, জনবিনিময় হয়েছে কি হয়নি, তাদের সুবিধে পেয়েছে কি পায়নি, দিল্লিতে এখনো উদ্বাস্তুরা সিন থেকে এসে রয়েছে কি রননি, আমার ওসব নিয়ে আমি নিশ্চয়ই দেখবো। ভারতবাসী আমি কেন দেখবো না? সারা পৃথিবীর আমি অধিবাসী। যদি রোয়ান্ডাতে যদি উদ্বাস্তু ক্যাম্প নিয়ে আমরা যদি কান্নাকাটি করতে পারি, তাহলে সিন নিয়ে করবো না? কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে একটা খুব সঙ্গত প্রশ্ন। 3টে জিনিস আমি দেখেছি কলোনির ছেলে হিসেবে। এক, এখানের যারা নাগরিক মানে যারা এখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন, তাদের কাছেও একটা খারাপ লেগেছিল যে এত লোক এসে যাচ্ছে, একটা 1/3 ভূমি আমরা পেয়েছি, 2/3 মুসলমানরা নিয়ে গেছে, একদম মুসলমানরা নিয়ে গেছে, কোট আনকোট। মানে যারা এদেশীয়, যারা তাদের হিন্দুদের কাছে এটা একটা অদ্ভুত জায়গা এসেছিল যে চাষের জমি পুরোটাই প্রায় ওনাদের কাছে, যেখানে পাট এবং অন্যান্য শস্য তৈরি হয়, আর এখানে কিছুটা অংশ বাঞ্জার জমি আর কিছুটা আবাদি জমি, আর মেজরিটি শিল্প। কিন্তু এখানকার শিল্প, মেন শিল্প ছিল পাট। সেই পাটের যে কাঁচামাল সেটা তো ওপার থেকে আসবে, সেই সব জায়গাগুলো বন্ধ হতে শুরু করলো। এবারে মুশকিল হচ্ছে যে এই সময়তে দাঁড়িয়ে আমাদের কিছু লোক, তারা তো বলতে রইলেন, সব কাব্যি টাব্বি লিখতে রইলেন, তেলের শিশি ভাঙলে পরে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেড়ে কোখা, বাংলা ভেঙে ভাগ করো। আর তার অনেক আগে একজন লিখেছিলেন, মানে যদি এই দাঙ্গা দেখতেন তিনি কিন্তু ওই একই দিনতে 2টি কুসুম লিখতেন কিনা আমি জানি না, কেননা ওই সময় কিন্তু উনি বেঁচে ছিলেন, কিন্তু কবিতাটা অনেক আগে লিখেছিলেন। তিনি ভাবতেও পারেননি যে এইরকম একটা জিনিস হবে, এরকম একটা ক্যাটাস্ট্রফি হবে, ওনাকেও নিয়ে চলে যাওয়া হবে। এবং নজরুল তুমি কার, ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু হয়ে গেছে ভাগ হয়নি কেউ নজরুল, এইসব স্লোগানও এপার থেকেই শোনা যাবে, ওখানে ওনাকেও কাফের টাফের বলা হবে, যেহেতু উনি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। যাই হোক, এই প্রশ্নের উত্তর আজকে ওই সমাজের প্রতিনিধি হিসেবে আমাকে করা হবে। তার উত্তর খুব পরিষ্কার। আমি দেখেছি প্রথমে এখানে ওখানকার উদ্বাস্তু যারা হয়েছিলেন তারা কি দেখেছিলেন, 47-এর 15ই আগস্ট কলকাতাতে বাজি ফাটছে, তার আগে কিন্তু বড় বড় দাঙ্গা হয়েছে, ব্যাপ ব্যাপ করে ব্যান্ড পার্টি বাজছে। তার আগে সেই বিখ্যাত কথাবার্তা সব লাল টালেরা বলছেন, নামের পেছনে লাল আছে যারা, তারা এদিকে তো পিটিয়ে কালশিটে ফেলে নীল করে দিলেন। কিন্তু ওখানে যারা লাল, যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বড় বড় জায়গায় টায়গায় যাবেন, যারা রাত্রেবেলায় ইউনিয়ন জ্যাকের সামনে বসে সই করে বলছেন যে দেশটা আমরা পেয়ে গেলাম, 1 মিনিট আগে একজন, 1.5 মিনিট পরে দুজনেই ব্যারিস্টার, সেই লালেরা যখন এইসব করছেন তখন তো এরা ঘুমোচ্ছিল মধ্যরাতে। ফরিদপুরের গ্রাম, ঢাকার গ্রাম, রাজশাহীর গ্রাম,
সিলেটের গ্রাম এবং আরো যত জায়গা আছে, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রাম, তারা তখন ঘুমোচ্ছে। মনে রাখতে হবে তখন হোয়াটসঅ্যাপে দেখে নিচ্ছে, আচ্ছা দেখি অমুক লাল কি টুইট করলেন, এরকম তো তখন ছিল না, সে তো ছিল না। বা জিন্না কি টুইট করলেন একবার দেখে নি, সেরকম তো ছিল না। তাহলে কি ছিল? একমাত্র রেডিও। সেই রেডিও তখন ঘরে ঘরে মজুদ ছিল না ভাই। তাহলে সকালবেলা রেডিও আজকের দিনের মতো লাইভ স্ট্রিম হতো না, হতো না, একটা টাইম থাকতো। এবারে রাত্রেবেলায় সকালবেলায় সংবাদপত্র কজন পড়তে পারতেন? প্রান্তিক খেটে খাওয়া, যাদের কথা বলতে গেলে আমাদের কাঁপে, প্রান্তিক খেটে খাওয়া মানুষের কথা যারা বলেন, সেই প্রান্তিক খেটে খাওয়াদের কজনের ক্ষমতা ছিল এক আনার খবরের কাগজ? তখন খবরের কাগজ ছিল এক আনা, মোটামুটি পেতে দিলে এই টেবিলটা যেটা আছে সেখানে শুয়ে পড়ে মানে গড়াগড়িও খাওয়া যেত, একটা লোককে রোল করে দেওয়া যেত, এত বড় কাগজ দিত নাকি। তো সেই কাগজ এক আনা পয়সা কার কাছে ছিল, বা পড়ার মতন ক্ষমতা বা সেই শক্তি কাদের কাছে ছিল? ছিল না। ফলত কি হয়েছিল? ভোরবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুরদা, আমার ঠাকুমার মতন লোকেরা তারা দেখলো, আরে এই দেশটার আমাদের নেই, তোমরা এখানে জালিম, জালিমও নিকালো, এই তো ছিল কথা। তাহলে আমরা জালিমদের সব নিকালো হয়ে গেলাম। তো সেইখানে শুধুমাত্র আমরা কি রাম মন্দির চেয়েছিলাম? স্বর্গীয় জানকীনাথ সরকার বা এখন স্বর্গীয়া বিজয়া সরকার, এরা দুজনে কর্তাগিন্নি বসে বসে মোদিকে ভোট দাও বলে লিফলেট লিখছিলেন না? বিজেপি করো বলছিলেন না? রাম মন্দির চাননি? বিশ্ব হিন্দু পরিষদের মেম্বার ছিলেন না? কংগ্রেসের মেম্বার ছিলেন? তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন এই দেশ ওদের নয়। থাকলে ননদ আর ননদের মেয়ে যেরমভাবে রেপড অ্যান্ড কিল্ড হয়েছে সেইভাবে আমাদেরও হতে হবে। আমরা এক কাপড়ে পালিয়েছি, গদর এক প্রেম কাহানি আপনারা দেখেছেন, কানের দুল দিয়ে আসছে, হাতের গয়না দিয়ে আসছে, এইরম করে করে এসেছে। গ্রামের মানুষ সব মিছা কথা কয় না, এইরকম ভাবে হাজার হাজার লোক এসেছে। নাকি আব্দুল চাচারা নাকি প্রোটেকশন দিয়েছে, কাদের কাছ থেকে প্রোটেকশন দিয়েছে? আমি বলছি কারা মারতে এসেছিল? জানকীনাথ সরকার এবং বিজয়া সরকার প্রতারিত হয়েছিলেন, যে তারা ভেবেছিলেন যে আমার মৃতদেহের ওপরে দেশভাগ হবে, যে লোকটা বলেছিল। তারপরে দেখা গেল তারকে ফকির দেখানোর জন্য 6 পাউন্ড খরচ হয়, সে কথাটা কোনো বিজেপির লোক বলেনি, দেবজিৎ সরকার বলেনি, সে কথা লিখেছিলেন সরোজিনী নাইডু। তো যাই হোক, তো তিনি দেখা গেল দেশটা ভাগ হলো, এত লোক রেপ্ট হলো, এত লোক পালিয়ে এলো, ডিসপ্লেসড হলো। এতক্ষণ ধরে আমরা শুনছি সেই পুরনো ইতিহাস, আমরা বইয়ে সবাই পড়েছি ওগুলো, যেগুলো বলছো তুমি তোমার নিজের জীবন দিয়ে বলছো, অতীত দিয়ে, এই ঘটনাগুলো সবাই জানে, মোটামুটি সবাই জানে। আজকে কি হালটা হলো, আজকের কথা? দাদা 1 মিনিট আমাকে আর 60 সেকেন্ডস অ্যালাউ করুন। তাহলে ওই যে ওই প্রশ্নটা যে কেন বাঙালরা এই কথাগুলো বলে না, ময়ূকের প্রশ্ন। তার কারণ প্রথম জেনারেশন শুধুমাত্র একটা রেশন কার্ড, একটা ভোটার কার্ড তো তখন ছিল না, একটা রেশন কার্ড, একটু জমি, রুটি কাপড়া মকানের জন্য ফ্যান চেয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে। এমনও হয়েছে যে আনন্দবাজার, অমৃতবাজার, স্টেটসম্যানের সেই সময় যুগান্তরের ছবি যদি আর্কাইভ থেকে আনা হয়, দেখলে লোকে কেঁদে ফেলবে। শিয়ালদা স্টেশনে ওই রকম হয়েছে। একজন প্রথিতযশা, আমি নাম বলে মানে বিভ্রান্তি বা তাকেও বিব্রত করতে চাই না, প্রথিতযশা প্রাক্তন মানে মুকুটহীন সম্রাট ছিলেন কংগ্রেসের, এখন তিনি তৃণমূল কংগ্রেসের খুব বড় সম্রাট, বড় করে পুজো করেন। তিনি গণবিবাহ দেন তার বড় দিদির নামে, যে দিদি ভাত খেতে বসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন 2টো ভাতের জন্য, এবং নিখোঁজ হয়ে কোথায় গিয়ে পৌঁছেছিলেন তিনি বহু জায়গা খুঁজেছেন, কলকাতা এবং সেই সব জায়গা যেখানে মেয়েদের খুঁজে পাওয়া যায় জায়গা থাকে, সেই জায়গাগুলোতে পাননি। এই কষ্ট, এই দুঃখ বাম ডান তৃণমূল বা বিজেপি নির্বিশেষে সবাইকে পোহাতে হয়েছে। কেন বলেনি আপনারা জেনে রাখুন, এই জন্য বলেনি, প্রথমে বললে পার্টির দাদারা রাগ করবে, বলবি না, সেটা কংগ্রেস কিংবা বাম। তারপরে আরম্ভ হলো পাট্টা দেওয়ার রাজনীতি। তুমি যদি একটু বেশি কথা বলো তাহলে কিন্তু পাট্টাটা পাবে না। ওআরএসটাও যদি এত বাঙাল না মারা যেত, এই ওআরএসটার কথাও ভাবনা চিন্তা হতো না। কলের জলে বাঙালরা চান করতে শিখেছে, তার কারণ আব্রু ভাষণ দিয়ে, তার কারণ তারা যে ওখানেও কলের জলে চান করতে পেত তা নয়। গ্রামে তখন নল কলের অঙ্ক তখনও শুরু হয়নি, কিন্তু পুকুরে চান করলেও তাদের আব্রু থাকতো। বেআব্রু হয়ে কলকাতা বা বিভিন্ন এরকম সাবঅর্ডিনেন্সে এরম করতে এরা বাধ্য হয়েছে। আজকে এই তৃতীয় প্রজন্ম তারা করতে পারছে, তার কারণ ওদিকের লাল আর এদিকের লাল, দুই লালে মিলে কি করেছিল আপনারা দেখেননি? অপারেশন সানশাইন, আরে স্টার মল দেখে আসুন, খিদিরপুর, সেখানে তাদের আগে বাড়ি বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। দুধেলদের সবাই পুষেছে, কম বেশি পুষেছে, কেউ নাম দিয়ে পুষেছে বলে আমরা দেখতে পাচ্ছি, ওহো উনি বলেছেন বটে দুধেল, কেউ মুখে বলে ফেলেছে দুধেল বলে, আর কাজ নয়। সকালবেলা গিয়ে দেখছি হাতিবাগান ছত্রখার, কেউ মাথায় হাত দিয়ে কাঁদছেন, চিনেমাটির বাসন ভেঙে গেছে, কাপড়ের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সানশাইন
এখনকার যারা দুধেল তাদের এলাকায় বাড়ি বানিয়ে হাতে চাবি দিয়ে হয়, আর এখানে হিন্দু উদ্বাস্তুরা যখন দাঁড়িয়ে থাকেন হকার হিসেবে, তখন কিন্তু হকার সংগ্রাম কমিটিও কিছু করতে পারে না, ব্যাপারটাকে ভেতরে ভেতরে মিটিয়ে নেওয়া হয়, ডান বাম নির্বিশেষে হিন্দুদের উপর দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।